আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটু একটু করে অভ্যাসটা গড়ে তোলা শুরু করা দরকার, কারণ ইউএসএতে, মেক্সিকোতে এবং কানাডাতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যখন থেকে শুরু হবে তখন থেকে হয়তো আমাদের রাতে জাগা দিনে ঘুমানো এই প্র্যাকটিসটাই বোধহয় শুরু করতে হবে, না হলে আসলে অনেকগুলো ম্যাচ মিস হয়ে যায়। তবে আজকে যে কারণে এই সময়টাতেই ভাবছিলাম যে আলোচনাটা করে ফেলা যায়, সেটার কারণটা হচ্ছে যে ব্রাজিল ভার্সেস পানামার যে ম্যাচটা সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ব্রাজিলের মারাকানাতে খুবই জাঁকজমকপূর্ণভাবে এই ম্যাচটার আয়োজন করেছিল ব্রাজিল, এবং পানামাকে তারা ইনভাইট করেছে। দুটো দলই তারা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল, কারণ কার্লো অ্যাঞ্চেলটি যখন 26 সদস্যের দলটা ঘোষণা করেছেন সেটাতে নেইমারের ইনক্লুশনটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল। আনফর্চুনেটলি নেইমারের যে ইনজুরির সিচুয়েশনটা, সেটার কারণে তিনি অন্তত ব্রাজিলের গ্রুপ পর্বে প্রথম ম্যাচটাও মিস করতে পারেন, সেরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সো নেইমারকে যদি আমরা সাইড লাইনে রাখি, সেই ক্ষেত্রে ওভারঅল ব্রাজিল এজ এ টিম তারা বিশ্বকাপে কেমন করতে পারে সেটার একটা রিফ্লেকশন এই ম্যাচটা দিয়ে অন্তত কার্লো অ্যাঞ্চেলটি দেখার চেষ্টা করেছেন এবং দেখানোরও চেষ্টা করেছেন ব্রাজিল ফ্যানদেরকে, বা বিশ্ব কাপ দেখার জন্য যেই ফ্যানরা খুব উদ্দীপনা নিয়ে বসে রয়েছেন তাদের সবাইকে। সো ফার্স্ট গ্ল্যান্স অফ ব্রাজিল কি করতে পারে তারা ওয়ার্ল্ড কাপে, সেই জায়গাটায় আমরা কিন্তু একটা রিফ্লেকশন পেয়ে গেছি বা একটা নমুনা পেয়ে গেছি যে অ্যানচেলটি ব্রাজিল এবারে বিশ্বকাপে আসলে কি করতে চায়, তাদের ফরমেশনটা কি, তাদের ট্যাকটিক্স কি, তাদের স্ট্র্যাটেজি কি, তাদের কোন পজিশনে কোন প্লেয়ারদেরকে তারা ইম্পর্টেন্টলি আসলে খেলাতে পারে, এবং পসিবল স্টার্টিং ইলেভেন, স্ট্রংগেস্ট পসিবল স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে, সেই সব ব্যাপারে একটা ধারণা পাওয়ার জন্য মূলত ম্যাচটা দেখা, এবং অনেক কিছু আমরা সেখান থেকে আসলে পেয়ে গিয়েছি। প্রথমার্ধে ব্রাজিলের যে ইলেভেনটা নেমেছিল সেখানে গোল বারে ছিলেন অ্যালিসন, তার সামনে ছিলেন যে চারজন, তাদের মধ্যে ব্রেমার এবং আরও একজন ডিফেন্ডার ছিলেন। বাট এই দুজন ডেফিনেটলি স্টার্ট করবেন না বোঝা যায়, কারণ মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালেস এই দুজনই স্টার্ট করবেন ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনটায়। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা খেলেছেন এই দুজনই, মার্কিনিওস পিএসজির হয়ে এবং গ্যাব্রিয়েল মাগালেস আর্সেনালের হয়ে, সে কারণে তারা এই ম্যাচটায় পার্টিসিপেট করেননি। বাট দ্য সেন্টার ব্যাক পেয়ারিং ওয়াজ দ্যাট, লেফট ব্যাকে দুজন, লেফট ব্যাক এবং রাইট ব্যাকে যে দুজনকে দেখা হয়েছিল, সেখানে ওয়েজলিকে আমরা দেখলাম যে তিনি খুব বেশি ইমপ্রেসিভ ছিলেন, তাকে নিয়ে একটু আলোচনা করব সামনের দিকটায়। ব্রাজিল যেভাবে শুরু করেছে সেখানে ক্যাসেমেরো তাদের ক্যাপ্টেন, এবং ক্যাসেমেরোকে ওই ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা, সিডিএম রোলটা দেওয়া হয়েছে। ঠিক ব্যাক ফোরের সামনে তিনি একা দাঁড়িয়ে থাকেন, তার সামনে দুজন মিডফিল্ডার যারা নাম্বার 8 হিসেবে রান করছিলেন, একজন মাটিয়াস কুনিয়া, একজন ছিলেন ব্রুনো গুইমারেস। ব্রুনো গুইমারেস অনেকটা ডান দিকে ছিলেন, মাটিয়াস কুনিয়া ছিলেন লেফটে। তাদের সামনে একটা ফ্রন্ট থ্রি, এবং ফ্রন্ট থ্রির মাঝখানটায় ছিলেন রাফিনিয়া, ডান দিকটায় ছিলেন লুইস এনরিক, এবং বাম দিকে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এভাবে করে ব্রাজিল তাদের ফরমেশনটা সাজিয়েছিল, যেটা আমার দেখে মনে হয়েছে 4-1-2-3 এই ধরনের একটা ফরমেশন। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ভেরি ব্যালেন্সড, এবং এই জায়গাটার মধ্যে আসলে কম্বিনেশনটা দেখার দরকার ছিল। ফ্রম দ্য উইংস কোন এরিয়া থেকে আসলে ব্রাজিল আক্রমণগুলো বেশি করতে চায়, এবং ফার্স্ট হাফে যেহেতু এই লাইন আপটা খেলেছে আমরা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র এবং কুনিয়া, তাদের মধ্যে কিন্তু খুব ভালো একটা বোঝাপড়া আমরা দেখছিলাম, এবং তাদের কম্বিনেশন প্লে থেকে লেফট ফ্ল্যাঙ্ক থেকেই মূলত ব্রাজিলের অ্যাটাকগুলো বেশি এসেছে যখন ব্রাজিল বলটা পায়ে পেয়েছে। এবং ডান দিক থেকে যেই ব্যাপারগুলো ঘটেছে, লুইস এনরিক এবং রাফিনিয়া যে যে মাঝখানে ছিলেন, এবং সে সাথে ব্রুনো গুইমারাইস, তারা ছিলেন হচ্ছে প্রেসের ট্রিগার পয়েন্ট। অর্থাৎ পানামার এগেনস্টে এই ম্যাচটায় ব্রাজিল যখন অফ দ্য বল ছিল সেই সময়টায় প্রেসটা শুরু করেন রাফিনিয়া, তার সঙ্গে লুইস এনরিক চলে আসেন, এবং ব্রুনো গুইমারাইস তিনিও এসে চাপটা দেওয়া শুরু করেন। সো ওই যে অফ দ্য বল মুভমেন্ট, স্টার্টিং টু ডিফেন্ড ফ্রম দ্য ফ্রন্ট, ওই জায়গাটায় কিন্তু আমার মনে হয় রাফিনিয়া খুবই ক্রিটিক্যাল একটা রোল প্লে করেছেন। অনেকে হয়তো রাফিনিয়ার পারফরমেন্স নিয়ে বলতে পারেন যে হ্যাঁ, তিনি কোনো গোল পাননি, বা তিনি দু একবার যখন সুযোগও পেয়েছেন তখন সুযোগটা হাতছাড়া করেছেন। বাট আমার কাছে মনে হয় যে রাফিনিয়ার যেই ওয়ার্ক রেটটা আছে এটা কিন্তু অসাধারণ, এবং কার্লো অ্যাঞ্চেলোটি যদি এই ফরমেশনেই যায়, একটা ফ্লুইড ফ্রন্ট থ্রি, যেখানে রাফিনিয়াকে মাঝখানে, মাঝে মধ্যে আমরা তো ভিনিকেও মাঝখানে দেখতে পারি, কুনিয়াকেও মাঝে মধ্যে হয়তো ওই প্লেসে রেখে রাফিনিয়া একটু ডানে চেপে গেলেন, ভিনি বায়ে থাকলেন, এভাবে করেও যদি মুভমেন্টগুলো হয়, যেটা আমরা এই ম্যাচের মধ্যে বহুবার দেখেছি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর অপোনেন্টস টু ট্র্যাক ডাউন আ পার্টিকুলার টার্গেট ম্যান। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ব্রাজিল নতুন যে এক্সপেরিমেন্টটা করছে সেটাতে বেশ সফল হয়েছে। ব্রাজিলের গোল করার শুরুটা একেবারেই দ্বিতীয় মিনিটেই তারা গোলটা দিয়ে ফেলেছিল। ভিনিসিয়াস জুনিয়র, হোয়াট আ ফ্যান্টাস্টিক গোল ভিনিসিয়াসের কাছ থেকে, কাটিং করেছেন, স্বভাবজাত যেই রোলটা তিনি প্লে করেন, মাঝখান দিয়ে গিয়ে তারপরে একটা শট নিয়েছেন যেটা একেবারেই টপ কর্নারে গিয়ে হিট করেছে। ব্রাজিল ফ্যানরা মারাকানায় উত্তেজিত হয়ে গিয়েছিলেন সেই গোলটার পর,
এবং তারপর এক এক গোলে সমতায় নিয়ে আসে পানামা। খুবই কঠিন একটা সিচুয়েশনে বা একটা বাজে জায়গায় একটা ফ্রি কিক কনসিড করে ব্রাজিল, এবং সেখান থেকে যে ফ্রি কিকটা নেওয়া হয়, মুরিলো ফ্রি কিকটা নিয়েছিলেন, ডিফ্লেক্টেড হয়েছিল কুনিয়ার গায়ে লেগে। কুনিয়া ওয়ালে দাঁড়িয়েছিলেন, তার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে গোল হয়ে গেছে। অ্যালিসনের আসলে কিছুই করার ছিল না। সো পানামা এক এক গোলে ফিরে আসার পর খুব একটা মনে হচ্ছিল না যে তারা গেমের মধ্যে আছে, কারণ ইট ওয়াজ অল ব্রাজিল। সেকেন্ড গোলটাও আসে খুবই চমৎকার একটা উপায়ে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র আবারও বাম প্রান্ত থেকে তিনি এই আক্রমণের সূচনাটা করেছিলেন। তারপর একটা সেট পিস থেকে আবারও যখন বলটা তার কাছে আসে, সেই সময়টা কিন্তু বক্সের ভিতরে ক্যাসেমেরো, এবং তিনি তো আসলে সবচেয়ে বড় থ্রেট ব্রাজিলের হয়ে এরিয়াল দিক থেকে যদি চিন্তা করি, সেই ক্যাসেমেরোর দিকেই ভিনিসিয়াস সেই ক্রসটা দিয়েছিলেন। ক্যাসেমেরো মাথাটা ছোঁয়ালেন, অফসাইডের একটা হিন্ট ছিল, বাট দিন শেষে ভিএআর চেক করে দেখেছে যে ক্যাসেমেরো অনসাইডে ছিলেন, এবং দ্বিতীয় গোলটা ব্রাজিল সেভাবে পেয়ে যায়। 2-1 গোলেই প্রথমার্ধটা শেষ হয়ে যায়। বাট তারপরও ওই ফার্স্ট হাফের যেই 11টা ছিল, আমার মনে হয় যে সেই 11টাই ব্রাজিলের মূল একাদশ হতে চলেছে, ফার্স্ট 11 হতে চলেছে এবারের ওয়ার্ল্ড কাপে। সো বেঞ্চে থাকতে হচ্ছে পাকেতার মতো প্লেয়ারদের, বা ইগোর থিয়াগোর মতো প্লেয়ারদের, বা এনরিকদের মতো প্লেয়ারদের। নেইমার তিনি যখন আসবেন তখন দেখা যাবে আসলে যে তাকে ইন্টিগ্রেট কিভাবে করানো হয়। সো সেকেন্ড হাফে যখন আসলো, সেই সময়টায় 10টা পরিবর্তন অ্যাঞ্চেলটি করেছিলেন, এবং 10 পরিবর্তনের পর টিম কেমিস্ট্রির খুব একটা ঘাটতি আমরা সেভাবে দেখিনি। ডিফেন্স আরেকটু বেশি এক্সপোজড হয়ে গেছিল। আমার কাছে মনে হয় যে দ্য ব্যাক ফোর এবং ক্যাসেমেরো এবং ব্রুনো গুইমারেস চলে যাওয়ার পরে সেখানে যখন ফ্যাবিনিও এবং পাকেতা এসেছিল, ডিফেন্সিভলি কিন্তু ব্রাজিলকে খুব একটা ভালো মনে হয়নি। সেখানে একটা অ্যাজিলিটির অভাব ছিল, এবং ডেফিনেটলি পাকেতা তো ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার নন। তাকে যেহেতু ওখানে রাখা হয়েছে, তিনি কিন্তু পেছনে আসলে অফ দ্য বল খুব একটা ভালো সাপোর্ট দিতে পারছিলেন না, বাট অন দ্য বল পাকেতা ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এবং আমার কাছে মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে অ্যাঞ্চেলটির কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হবে যে তিনি 11-এ কি কুনিয়াকে খেলাবেন নাকি পাকেতাকে খেলাবেন, কারণ দুজনেরই ক্রিয়েটিভিটির জায়গা থেকে কন্ট্রিবিউশনটা আজকের ম্যাচে খুবই ভালো ছিল। বাট কুনিয়ার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা ভালো কম্পারেটিভলি পাকেতার তুলনায়। সো সেইখানে অ্যাঞ্চেলটির হয়তো কিছু হিসাব নিকাশ করতে হতে পারে। বাট সেকেন্ড হাফে গোলের বন্যাটা আরও বইয়ে নিয়ে গেছে ব্রাজিল। সবশেষে তারা 6টা গোল কমপ্লিট করতে পেরেছে। তৃতীয় গোল রায়ানের পা থেকে এসেছিল, চতুর্থ গোল ইগোর থিয়াগোর পা থেকে এসেছিল। দুজনেরই জন্য ব্রাজিলের হয়ে তাদের প্রথম গোল, এবং পঞ্চম ষষ্ঠ আরও দুটো গোল পরবর্তীতে চলে আসে, যেখানে দানিলো সান্তোস একটা গোল দিয়েছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা অ্যাটাকিং পারফরমেন্স ব্রাজিলের কাছ থেকে আমরা দেখেছি। এবং এই দলটার ট্যাকটিক্সের ব্যাপারে যে ব্যাপারটা আমি বুঝতে পারলাম, যে অফ দ্য বল তারা ক্যাসেমেরোর সঙ্গে দুজন নাম্বার 8কেও ডিফেন্সিভ রোলে খেলাবেন, এবং ভিনিসিয়াস জুনিয়র অনেক সময় নিচ থেকে শুরু করছেন, নিচে নেমে এসে সাপোর্ট দিচ্ছেন, এবং ফ্রন্ট লাইনটা যে এতটা ফ্লুইড, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র এবং লুইস এনরিক যদি খেলেন, যদি ইগোর থিয়াগোকে নামানো হয়, তিনিও কিন্তু অফ দ্য বল আমি দেখছিলাম যে তিনি লেফট সাইডে খেলছিলেন। তার যে স্বভাবজাত পজিশনটা, ব্রেন্টফোর্ডের হয়ে তিনি সেন্টার ফরওয়ার্ড খেলেন, সেখানে না খেলে তিনি লেফট সাইডে খেলছিলেন, তারপরও বেশ এফেক্টিভ হচ্ছিলেন ইগোর থিয়াগো। হি ডাজ দ্য সিম্পল থিংস রাইট। এই ব্যাপারটা খুব ভালো লাগে যে সিম্পলিসিটি কোনো প্লেয়ারের আসলে দরকার হয়, সবার কাছ থেকে ফ্লেয়ার এক্সপেক্ট করার কোনো প্রয়োজন নেই। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপেরিমেন্ট, এবং কার্লো অ্যাঞ্চেলটি হয়তো অনেক ভালো ধারণা পেয়েছেন তার এই স্কোয়াডটাকে তিনি আসলে কিভাবে ব্যবহার করতে পারেন এফেক্টিভলি। যোগ্য বর্ণিতর যে ব্যাপারটা, দ্য বিউটিফুল ফুটবল, অ্যাটাকিং মাইন্ডেড মাইন্ডসেটে ভার্টিক্যাল পাসেসের মাধ্যমে অ্যাটাকগুলো শানিত করে করে নিয়ে যাওয়া, এবং প্রত্যেকে টিম কম্বিনেশন করে গোলের দিকে ধাবিত হওয়া, এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লেগেছে ব্রাজিলের এই এফোর্টটার মধ্যে। সো দেখা যাক, আমার মনে হয় যে ব্রাজিল বেশ কিছু টিমকে সারপ্রাইজ করতে পারে। আমার মনে হয় এবারে ওয়ার্ল্ড কাপে দে মাইট গো ডিপ ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ, যদি এই ধরনের পারফরমেন্সই তারা আসলে নেয়ার পরিকল্পনাটা করে, কারণ তাদের সেই টেকনিক্যাল প্লেয়ার্সরা রয়েছে যারা এই কাজগুলো তাদের করে দিতে পারবেন। দ্য স্কোয়াড লুকস প্রিটি স্ট্রং। ডিফেন্সের জায়গাটায় খালি একটু কনসার্ন থাকতে পারে, সেটা নিয়ে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত এটুকুই। ভালো থাকবেন, অলস্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ওয়ার্ল্ড কাপ এনজয়মেন্টের সময় কিন্তু চলে এসেছে।